স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার চুয়েল। দৃশ্যত বাংলার মায়েদের প্রজনন ক্ষমতা 2.3 থেকে 2.4-এ উন্নীত হওয়া বেশি কিছু মনে না হলেও এটা ভয়াবহ আকার ধারণ করবে একটা সময়। এই তথ্য খোদ পরিসংখ্যান ব্যুরোর। আওয়ামী লীগ সরকারের শেষ থেকে অন্তর্বর্তী সরকারের আমল এমনকি বর্তমানেও জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ প্রায় স্থবির। একটা সময় এই বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদ বলেও আখ্যা দেয়া হলেও এর কোনো প্রতিফলন আসলে নেই। 2036 সালে দেশে মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 20 কোটি। পরিস্থিতি কি হবে তখন অনুমান কি করা যায়? তাই আজ আমরা আলোচনার বিষয় রেখেছি জনচাপ নিতে পারবে দেশ। আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নারী স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানুম আখতার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম। দুজনকে স্বাগত জানাই। আমি মাইনুল ইসলামকে দিয়ে শুরু করতে চাই। অধ্যাপক মাইনুল, আমি যে কথাটা একটু মুখবন্ধে বলার চেষ্টা করলাম, আমরা এমনিতেই এখন প্রায় 18 কোটি, মানে 17 কোটি 18 কোটি, মানে রাস্তায় হাঁটতে গিয়ে গায়ে গায়ে ধাক্কা লাগে, এর একটা স্বাভাবিক দৃশ্য আর কি। সেই জায়গাটায় আমাদের এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ, জন্ম নিবন্ধন না, জন্ম হার নিয়ন্ত্রণে একটা ব্যাপক প্রচারণা ছিল একসময়। কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, মাঝখানে হয়েছিল 1টি সন্তানই যথেষ্ট, এখন আবার 2টি সন্তান, এখন আর কোনো খবরই নাই। কেন? ধন্যবাদ আপনাকে। একই সাথে বিশ্ব জনসংখ্যা দিবসের শুভেচ্ছা। আমার সহ-আলোচক আপা উপস্থিত আছেন এবং দীর্ঘ সময় এই সেক্টরে কাজ করেছেন। তো যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। যে প্রশ্ন আপনি আমাকে করেছেন তার উত্তর যদি বলি, আমি এক কথায় যদি বলি যে বলবো যে বাংলাদেশের জনসংখ্যার নীতি, পরিবার পরিকল্পনা এবং কৌশল এগুলোর বাস্তবায়নে এক ধরনের বড় ধরনের ঘাটতি এবং সুশাসনের অভাবের কারণে এটি ঘটছে। এখন আপনি আমাকে যদি বলেন যে কেন এই কথা বলছি, আপনি জানেন যে আমাদের জনসংখ্যা নীতি 2012 ছিল, এটিকে আপডেটেড করে 2025 হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন বিগত 15 বছরে এই পরিষদ বাস্তবায়নের জন্য একটি ন্যাশনাল পপুলেশন কাউন্সিল ছিল, এর 15 বছরে একটি সভাও আমরা অনুষ্ঠিত হতে দেখছি না। এবং দেখেন, যখনই জনসংখ্যা দিবস উদযাপন হয় ওই অনুষ্ঠানগুলোতে রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে আমরা কখনো আনতে পারিনি। এবং যদি লক্ষ্য করেন একই সাথে দেখবেন এবারও তাই দেখতে পাচ্ছি। তো পাশাপাশি যেটি হচ্ছে যে আমরা পত্রপত্রিকা লেখালেখি এবং এডিটোরিয়াল লিখি, অনেক মানুষ দেখে শুনি, কিন্তু সরকারের দিক থেকে তো উদ্যোগটা লাগবে সবচেয়ে বড়। দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে ফ্যামিলি প্ল্যানিং যে স্ট্র্যাটেজি আপনি যেটা শুরুতে বলছিলেন, বাংলাদেশ কিন্তু আপনার এই জনসংখ্যার পার্টিকুলারলি আমি বলবো যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে একটা সাকসেসফুল মডেল ছিল দীর্ঘ সময় পর্যন্ত। আপনি দেখেন পাকিস্তানের সাথেও যদি তুলনা করেন, আপনি দেখতে পাবেন যে একটা সময়ে আমাদের যখন টিএফআর ছিল মাত্র 6.3 এবং সেটি 3.4-এ যখন চলে আসলো 90-এর দশকে, এবং অতি দ্রুত কিন্তু এবং তারপরে যেটি হয়েছে, যেমন 8% ছিল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার হার সেই 1974-এ, সেটিও দ্রুত বেড়েছিল। এবং বেড়ের পরে দেখা গেল যে 2011 সাল থেকে যদি লক্ষ্য করেন 11 থেকে 22 এই সময় দেখতে পেয়েছি যে প্রজনন হার স্থির অবস্থা, এবং একই সাথে এই কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেটটাও সেই হারে আমরা বাড়াতে পারিনি। এবং আমাদের যে পলিসির যে টার্গেট ছিল, পপুলেশন পলিসি 2015 টার্গেট ছিল যে 2015-র মধ্যেই এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার 72% দিতে হবে, আমরা কিন্তু তার ধারে কাছে নেই। একই সাথে মোট প্রজনন হার 2.1-এ পৌঁছানোর কথা ছিল 2015 সালের মধ্যে। হ্যাঁ, উল্টো এখন উল্টো যেটি ঘটছে, এতদিন ছিল স্থিতাবস্থা, 2011 থেকে 2022 ছিল স্থিতাবস্থা, কিন্তু 2025-এ এসে যেটি মাল্টিপল ক্লাস্টার ইন্ডিকেটর সার্ভে, এই সার্ভের ডেটা উপাত্ত আমার দেখার সুযোগ হয়েছে, কারণ এর সাথে আমি যুক্ত ছিলাম। বিভিন্ন পরিসর উপাত্ত নিয়ে আলোচনা করে আমরা দেখতে চেয়েছি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আসলে আমরা খুব আশাবাদী চিত্র দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি প্রজনন, যে মোট প্রজনন হার এটি ক্রমান্বয়ে বাড়ছে। আগে যেটি ছিল বাল্যবিয়ে, পাশাপাশি টিনেজ প্রেগনেন্সি, যেটা কিশোরী মাতৃত্ব, ওইটাও যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে এখন লেট ম্যারেজে ওই ক্যাটাগরিতেও আমরা দেখতে পাচ্ছি এখন সন্তানের ব্যাপারটা। এখন এই অবস্থায় দেখেন আমরা একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আছি। এমন একটা সময় যাচ্ছে, আপনি শুরুতে বলেছিলেন যে জনসংখ্যার একদম
অন্যতম জনঘনতিপূর্ণ একটা এলাকা বাংলাদেশ। আমাদের আয়তন চীন, জাপান বা চায়নার মতো না, ওই বা ইন্ডিয়ার মতো না। আমাদের হচ্ছে হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন। এখানে কিন্তু ডেন্সিটিকে বিবেচনা নিয়ে কোনো কার্যক্রম চলছে না, পলিসির মধ্যেও নাই। কিন্তু পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দেখেন অঞ্চল ভিত্তিক জায়গায় যে অঞ্চল ভিত্তিক যে স্ট্র্যাটেজিটা হওয়া উচিত, যে কোন এলাকায় কি অবস্থায় আছে, সার্ভিসটা কেমন হবে, এই যে পদ্ধতির সরবরাহটা মাঠ পর্যায়ে নিশ্চিত রয়েছে কিনা। আপনি দেখতে পেয়েছেন যে এবার লজিস্টিক সাপ্লাই ঠিক মতো ক্রাইসিস তৈরি হয়ে গেছে, পারচেস টাইমলি হয় নাই, এবং ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল তখনও আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বতা ছিল। এবং আমি বলবো যে বাংলাদেশের আজকের যে উন্নয়নের যে কেন্দ্রবিন্দু, যেটাকে আমরা জনমিতিক লভ্যাংশ অর্জনের সময়কালটা বলছি, এই সুযোগটা তৈরি হয়েছে কিন্তু শুধুমাত্র ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের সাকসেসফুল কার্যকারিতার জন্য। কিন্তু এখন আমরা এসে কিন্তু আমি খুব আশাবাদী চিত্র দেখতে পাচ্ছি না, কারণ ওই যে যেটা আপনি বলছেন যে আমরা সুনির্দিষ্টভাবে টার্গেট ভিত্তিক পরিকল্পনা নিচ্ছি না এবং সুশাসনের একটা ঘাটতি দেখছি। অধ্যাপক খালিদা হানুমের কাছে আসি। বলা হচ্ছে জনবলের সংকট, মানে জনসংখ্যা নিয়ন্ত্রণে যে বাড়ি বাড়ি গিয়ে আমরা ছোটবেলায় দেখেছি জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হতো, এখন একদমই নাই। শুধু না, যে কেউ যদি চায়ও সেটাও তার সংগ্রহ করা কঠিন কাজ। এবং মানে শিশু জন্ম হওয়ার কিন্তু দেখবেন দরিদ্র মানুষের ঘরে বেশি, বস্তি এলাকায় বেশি। আপনারা বা আমরা যারা একটু মোটামুটি বাচ্চাদেরকে লালন পালন করতে পারি, একটি বড় জোর দুটির মধ্যে আবদ্ধ হয়ে আছে, সেই জায়গাটায় ওই 25 থেকে 70 টাকা বা 200 টাকা দিয়ে নিয়ন্ত্রণ পদ্ধতির কোনো দ্রব্য কেনা আসলে তাদের জন্য এটা কঠিন। আমরা কেন পাচ্ছি না সরকারিভাবে? কেন পাচ্ছি না, আমি একটু আগের থেকে শুরু করতে চাই। কেন আমার একটা ফ্যামিলি প্ল্যানিংয়ের সঙ্গে গভীর আত্মীয়তা আছে। কারণ আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পরে, MBBS পাশ করার পরে আমি একজন আছি যে ফ্যামিলি প্ল্যানিংয়ে জয়েন করলাম। এবং তখন ফ্যামিলি প্ল্যানিংয়ের শুধু একটা মাত্র IUD ছিল, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, লিপিস লুপ। সেখান থেকে আমি যেভাবেই হোক, সৌভাগ্যক্রমে যত আজকে যে 7টা পদ্ধতি আমাদের ক্যাফেটেরিয়াতে আছে, প্রত্যেকটাই কিন্তু আমি গবেষণা করেছি, ইন্ট্রোডাক্টরি ট্রায়াল করেছি, এবং আমার হাত দিয়েই আমি বলবো যে এটা একটা গর্বের ব্যাপার। আমাদের প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন সরকারি কর্মকর্তা, যিনি এটাকে ম্যানেজ করেছেন। কিন্তু ক্লিনিক্যাল সাইডটা যদি আমরা চিন্তা করি, পেশেন্টকে দেওয়া, পেশেন্টকে মনিটর করা, রিসার্চ করা, এগুলো আমার হাত দিয়ে হয়েছে। আর এখানে আমরা খাবার বড়ি নিয়ে এসেছি, আমরা ইনজেক্টেবলস নিয়ে এসেছি, আমরা ইন্টারভাল টিউবার লাইগেশন করেছি। আর আগে করা হতো কি ডেলিভারি হওয়ার পরে পোস্টপার্টম করা হতো, কিন্তু আমরা নতুন করে ইন্ট্রোডিউস করলাম যে আপনি বাচ্চা নাই, পেটেও নাই, কোথাও নাই, কিন্তু আপনি নর্মাল, তখনও আপনি টিউবার লাইগেশন করতে চান, আমরা 10 মিনিটে আপনার টিউবার লাইগেশন করে দেব। তো এই পদ্ধতিগুলো সব ইন্ট্রোডাকশনগুলো কিন্তু দেশে হয়েছে। আরেকটা ইন্ট্রোডাকশনটা খুবই মানে উপযোগী, সেটা হলো মেনস্ট্রুয়াল রেগুলেশন। মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে, সে শিওর না কী হবে, জানলো। তারপরে আমাদের ওই পদ্ধতি ছিল, যেটা আমাদের বাংলাদেশ এটা অ্যাপ্রুভ করেছিলেন বাংলাদেশ সরকার, যে এই ব্যবস্থাটা যেহেতু আমাদের সব পদ্ধতি, ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি ইফেক্টিভ না, যার কারণে আমরা এটা দিতে বাধ্য। সুতরাং সরকারের অনুমোদন ক্রমে প্যারামেডিকরা ট্রেনিং নিয়েছিল, ডাক্তাররা ট্রেনিং নিয়েছিল, এবং সরকারি সব প্রতিষ্ঠানে এই পদ্ধতিটা দেওয়া হতো। পরবর্তীতে আমরা রিসার্চ করে এটাকে আবার মেডিকেল MR করা হলো। দুটা হরমোন দিয়ে দিলে, ট্যাবলেট খেয়ে নিলে এটা হয়ে যাবে। এই যে এতগুলো পদ্ধতি, আমার মাইনুল ভাই যেটা বললেন, যে এই যে আমরা 6.3 সন্তান প্রতি নারীর, সেখান থেকে আমরা আজকে 2.4-এ এসছি। এটা এই এতগুলো জিনিসের কন্ট্রিবিউশনে এসছে। একটা জিনিস, আরেকটা হলো প্রোগ্রামের কন্ট্রিবিউশন। প্রোগ্রাম সিরিয়াস, আগে দেখেন IEM ছিল, ভীষণ শাইনিং IEM, তারা সব রকম কোথায় মাইক করতে হবে, কোথায় কমিউনিটিতে যেতে হবে, কোথায় কী ধরনের কাগজ দিতে হবে, ভেরি সিরিয়াসলি মানুষের সাথে কমিউনিকেট করা হয়েছে, তাকে নলেজ দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে এটা নিলে আপনার কী লাভ হবে। আর মাতৃ ও শিশু স্বাস্থ্য ফ্যামিলি প্ল্যানিংয়ের সঙ্গে জয়েন করা হয়েছে। আগে ভার্টিক্যাল প্রোগ্রাম ছিল, তার মানে মা শিশুর স্বাস্থ্যের জন্যই কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের দরকার। আমরা 2 সন্তান যেন তাড়াতাড়ি না হয়, তাতে মাতৃমৃত্যুর ভয় থাকে, তাতে শিশু মৃত্যুর ভয় থাকে, তাতে ফ্যামিলি প্ল্যানিং করে সে বার্থ ইন্টারভালটা বাড়াবে। তার যখন প্রয়োজন হবে না তখন সে করবে, সে পড়াশোনা করতে পারবে, মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, এখন প্রেগনেন্ট হলে হবে না। আনওয়ান্টেড প্রেগনেন্সি খুব কম ছিল, এখন কি হয়েছে, এখন 100টা প্রেগনেন্সির মধ্যে 48টা প্রেগনেন্সি, মানে প্রায় 50টা প্রেগনেন্সি আনওয়ান্টেড। আমি চাই না, কিন্তু আমি জানি না আমি কোথায় যাব, আমার MR সম্বন্ধে নলেজ নাই,
আমার কন্ট্রাসেপটিভ সম্বন্ধে নলেজ নাই, আমার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সম্বন্ধে খুব কম নলেজ, আরবানে কিছুটা আছে তো রুরালে নাই। তা আমরা তাদের কাছে তথ্যগুলো পৌঁছাতে পারছি না, আমার প্রোডাক্টের নলেজ পাঠাতে পারছি না। আমরা টিভিতে ঠিকই মেনস্ট্রাল হাইজিনের জিনিস দেই, কিন্তু কন্ট্রাসেপটিভগুলোর সম্বন্ধে আমরা এত সুন্দর দিতে পারছি না। আমরা আমাদের কর্মী, যেটা আপনি বললেন, কর্মীর মাধ্যমে আমরা বাড়িতে গিয়ে কর্মীকে 350টা বা 300টা হাউসহোল্ড দেওয়া হতো। ওই হাউসহোল্ডে যে নারীর যেটা দরকার সেটা তাকে দেওয়া হতো। তার মধ্যে ফ্যামিলি প্ল্যানিং তো একটা বড় ব্যাপার ছিল, এই 7টা ফ্যামিলি প্ল্যানিংয়ের। এখন আপনি বলছেন যে কারণটা কি? একটা কারণ মাইনুল ভাই অলরেডি বললেন যে সাপ্লাই প্রকিউরমেন্টের সমস্যা। কন্ট্রাসেপটিভ যে কেনা হবে, কিনে যে বাড়িতে দেয়া হবে, সেগুলোর ব্যবস্থা নাই, সরকার নাই। এখন আপনি সবাইকে ভাসেক্টমি করাবেন, সবাইকে টিউবেক্টমি করাবেন, তাতে তো হবে না, সবাই নেবে না, সবাই হাতের মধ্যে যন্ত্র ঢুকাতে নেবে না সবার জন্য, একটা প্রপোর্শন নেয়। আচ্ছা, এখন কি হচ্ছে, বাজার থেকে কিনে খাবার বড়ি খাচ্ছে, না হলে বড় জোরে ইঞ্জেকশন নিচ্ছে, সেই ইঞ্জেকশনটাও কোথায় যাবে সেটা জানি না। আমরা যখন আজকে দেখছি, আগে কিন্তু টোটাল ডিপেন্ডেন্সি 80% ডিপেন্ডেন্সি ছিল সরকারি কর্মকর্তার উপরে, সরকারি সিস্টেমের মাধ্যমে। আপনি এই 74-75 সনের পর থেকে যদি দেখেন, এখন সোশ্যাল মার্কেটিং চলে এসছে, সোশ্যাল মার্কেটিং কাছ থেকে নিচ্ছি অথবা বাজার থেকে কিনে নিচ্ছে। তার মানে সরকারের উপরে যে ডিপেন্ডেন্সি ছিল, এটা কিন্তু ধীরে ধীরে কমে এসছে। আপনার প্রশ্ন হতে পারে কমে আসলো কেন? কমে আসলো যাদের কমে নাই, এখন যারা এখনো বাধ্য, তাদের জন্য কি করছি? তাদের জন্য আমরা কি করছি আমি কিন্তু এত বলতে পারবো না কি করছি। খালি বলা হচ্ছে 27% লোক নাই, 27% জনবলের সংকটের কারণে যেতে পারছে না, তাহলে বাকি যারা আছে তারা যান। হ্যাঁ, এখন কি করছি যদি বলেন, তাহলে তো প্রথম থেকেই আমার করার রেসপন্সিবিলিটি। আমি তো ওই রেসপন্সিবিলিটি সাকসেসফুলি করতে পারিনি, যার জন্য এত বড় গ্যাপটা হয়েছে। আমার 2বার স্ট্যাগনেশন হয়েছে। আমরা কন্ট্রাসেপটিভ প্রেভেলেন্স রেটের স্ট্যাগনেশন হয়ে গেছে 11 থেকে 22 পর্যন্ত। আমার সিপিআর এর স্ট্যাগনেশন হচ্ছে ওই একই সময়। কারণ আমি কন্ট্রাসেপটিভ না দিতে পারলে আপনি প্র্যাকটিস করবেন কি? তো এবং এই দুটো যে ক্ষতি হয়েছে, এই দুটোর ক্ষতি হলো আজকে আপনার মা প্রতি 2.3 সন্তানের জায়গায় 2.4 সন্তান হচ্ছে। এখন আমরা কি আবার উল্টো দিকে ঘুরে যাচ্ছি কেন? এখন আপনি বলতে পারেন রেসপন্সিবিলিটি কার? রেসপন্সিবিলিটি তো সরকারের। সরকার সবাইকে ইনভলভ করে এই কাজটা অ্যাচিভ করবে। উনি নিজের সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার নেবেন, উনি সোশ্যাল মার্কেটিং নেবেন, উনি এনজিওদের সঙ্গে নিয়ে যাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে, ইনফরমেশন দিতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে। তার মানে আমার যতজন আছে, এবং পলিসি স্ট্রং করতে হবে। আমরা এবার বলছি বাজেট ডবল করেছি, আপনি ফ্যামিলি প্ল্যানিংয়ের বাজেট ডবল করেন, ওটাও বাজেট ডবল করেন, করে যে জায়গাতে ঘাটতি আছে, যে জায়গাতে গ্যাপস আছে, এই যে গ্যাপস আমরা আলাপ করছি, এখান থেকে আমার শিক্ষণীয়। আপনি যদি আমাকে বলেন, আমি যে গ্যাপগুলো দেখছি, যেটা নাই, যেটা সম্বন্ধে ইনফরমেশন নাই, যেটা সম্বন্ধে আমার কর্মীরা নাই, আজকে কর্মীরা কাজ করতে পারছে না, কর্মীর ঘাড়ে আমি এত বেশি কাজ দিয়ে দিয়েছি, ও কোনটা করবে না জানে না। এই সব কিছুকে বিশ্লেষণ করে, গ্যাপ আইডেন্টিফাই করে, ওই গ্যাপের জন্য পলিসিকে স্ট্রং করা, ওখানে ফিনান্সিং করা, ওখানে বাজেটিং করা, তবেই আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য উদ্যোগটা কেন নিচ্ছি না? মানে একটা সময় বলা হয়েছিল আমাদের এই যে মানুষ, এটা হচ্ছে বরং পজিটিভ জনশক্তি বা দক্ষ জনশক্তি হিসেবে এটিকে গড়ে তোলা হবে, এটি আমার জন্য পজিটিভ। সেটি আমরা কিছুই করতে পারলাম না। খালি মানুষের যে জন্ম নিয়ন্ত্রণ বলি বা যেটাই বলি, সেটি নিয়ন্ত্রণের জন্য যে প্রচারণা, যে উদ্যোগ, যে বাজেট, সেটি না করে খালি বসে রইলাম। বসে থাকলেই একটা মানুষ দক্ষ হয়ে যাবে। মানুষ যেভাবে বাড়ছে, এখন বলা হচ্ছে যে পৃথিবীতে যেভাবে মানুষ বাড়ছে, তাতে তো 3টা পৃথিবীর সমান পৃথিবী লাগবে, না হলে আগামী 2050-এর পরে কি হবে কেউ জানে না। আমি যে একটা আলোচনা আসবে, একটা বিরতি নিয়ে জনসংখ্যাকে দক্ষতা বাড়ানো গেল না, তাহলে লাভটা কি হলো? এখনও আমরা সেই লেবার হিসেবে বিদেশে যাওয়ার জন্য দৌড়ের উপরে আছি। দেশের মধ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে, এবং এর প্রতিফলন কিন্তু ঘটছে একের পর এক, ছিনতাই থেকে শুরু করে যা সব হচ্ছে, এসব কারণেই তো। তারপর আমরা কেন মানে এখানে এত গুরুত্ব দিলাম না? না, দেখেন, আপনি যে চিত্রের কথা বললেন, এই চিত্রগুলো কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আপনার তারপরও আরও একটু স্পষ্ট করি, কারণ দর্শক শ্রোতারা একটু জানার দরকার। যেমন ধরেন, যারা শিক্ষা কাজ বা প্রশিক্ষণ, যেটাকে আমরা মনে করি ইংরেজিতে বলি নেট NEET, এগুলোর মধ্যেই নেই এরকম মানুষ আছে, মানে যাদের ইয়থ যে ক্যাটাগরি, যুব ক্যাটাগরির মধ্যে যদি দেখেন, এটা BBS এর যে সেন্সাস হয়ে গেছিল 2022-এ, তার তথ্য দেখতে পাচ্ছি প্রায় 40% মতো। এর মধ্যে নারীরাই প্রায় 60% বেশি। তাহলে এখন এরকম একটি
জনগোষ্ঠী যারা শিক্ষা, কাজ বা প্রশিক্ষণ কোথাও নেই, তাদেরকে আপনি বর্তমান বাস্তবতায় রেখে প্রতি বছর শ্রমবাজারে 20 লক্ষের মতো মানুষ যুক্ত হচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষা আমরা দিচ্ছি সেই শিক্ষা বাজারের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। এবং আপনি শুরুতে বলেই ফেলেছেন, আমার হিসেবে 1,60,00,000 মানুষ বিদেশে গিয়েছে, এর মধ্যে ফিরেও আসছে, কিন্তু এই মানুষগুলোর 2/3 হচ্ছে কায়িক পরিশ্রম বা অদক্ষ কাজের সাথে তারা যুক্ত রয়েছে। আমরা কিন্তু পেশাগত শ্রমিক যাদেরকে বা মাইগ্রেন্টস পপুলেশন তাদের ওরকম তৈরি। আপনি ফিলিপিন বলেন, মেক্সিকো বলেন, তারা কিন্তু আমাদের চেয়ে কম পাঠিয়েও বেশি রাজস্ব আনতে পারছে, মানে অর্থ উপার্জন করতে পারছে। কিন্তু আমরা যেটা করে আমাদের শ্রমবাজারটা মোটামুটি মিডল ইস্ট কেন্দ্রিক করে রেখেছি, এর বাইরেও যে আরেকটা শ্রমবাজার আছে সেটা করতে পারিনি। এখন আপনি আমাকে বলছেন যে কারণ কি, আমি তো দেখি সরকারের পরিকল্পনা যখন করে ওই বিগত সময়, তারা সঠিক সময়ে জনমিতিক লভ্যাংশ অর্জনের টাইমটা নির্ধারণ করতে পারেনি। 2012 পপুলেশন পলিসিতে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শব্দটা আসেনি, প্রথমবার আসলো আপনার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, সেখানেও বলা ছিল, মানে ক্যালকুলেশনটা করা হয়েছে 15 থেকে 59 বছরকে বিবেচনায়। পরবর্তীতে যখন আমরা বললাম যে এটাকে রিভিশন করা দরকার, 15 থেকে 64 হচ্ছে কর্মক্ষম জনগোষ্ঠী যাতে আন্তর্জাতিকভাবে বলে, তখন সেটিকে রিভাইজ করা হলো। করার পরবর্তীতে দেখা গেল যে জনসংখ্যার যে জনমিতিক লভ্যাংশ অর্জনের একটা টাইম আছে, এটা একটা টাইম বাউন্ড, এমন না যে এটা সারা জীবন আমরা পাবো। তো এখন বাংলাদেশ যে সময়টা পার করছে, এটা প্রথম জনমিতিক লভ্যাংশ অর্জনের এই সময়টাও এখন হিসেব করে এখনও পলিসির মধ্যে আছে 2072 সাল পর্যন্ত নাকি বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই ধরনের পরিকল্পনা যদি থাকে, ভাবনা চিন্তা আছে, কারণ কার ভিত্তিতে আমি প্রজেকশন করছি, আপনার সঠিক উপাত্তের মধ্যে দিয়ে করছে কিনা। আমার যে প্রশ্নটা মনে হয়, আমি একদিকে শিক্ষক একদিকে গবেষক, আমার কাছে মনে হয় বাংলাদেশের যে উপাত্ত ডেটা, এই উপাত্তটা হতে হবে গুণগত উপাত্ত, এবং সেই উপাত্তের ভিত্তিতে আপনাকে এস্টিমেশন করা, ভাবা। যেরকম ধরেন এই 2.4 যে টিএফআর হয়ে গেল, আমরা যাচাই বাছাই করে কিন্তু মোটামুটি হয়েছে। এই সেন্সাসটা নিয়েও আপনার প্রশ্ন আছে, আসলে কত মানুষ বাংলাদেশে আছে। এখন যে জিনিসটা আলোচনা করছিলাম, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কিশোরী মাতৃত্বের যে হার, এটি ঘটে বাংলাদেশে। এখানে ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে বাল্য বিয়ে সবচেয়ে বেশি এখানে আছে, এবং এরকম একটি বাস্তবতায় আপনি যদি টেকসই উন্নয়ন লক্ষ্য 2030 সময় আছে, আর মাত্র 4 বছর সময়, এটি তো অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে না। পাশাপাশি এই যে জেন্ডার ডিভিডেন্ড বলে যে একটি শব্দ আছে, সেটিও কিন্তু অর্জন করা আমাদের, কারণ নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার যদি লক্ষ্য করেন, তাহলেও দেখবেন যে উন্নতি ঘটলেও সে আশানুভাবে ঘটেনি। এখনও আমাদের সমাজ বাস্তবতা কিন্তু নারী কেন্দ্রিকভাবে তৈরি হয়ে ওঠেনি। যদিও নারীর সংখ্যা আমরা বলছি যে জনসংখ্যায় পুরুষের চেয়ে বেশি, কিন্তু তাদের যদি মনে করেন যে তাদের নীতি নির্ধারণী বলেন, সকল জায়গায় তাদের যে অংশগ্রহণ বা প্রতিনিধিত্বের জায়গাটি যথেষ্ট ঘাটতি আছে। এবং আরও বলি, আপা এখানে উপস্থিত আছেন, যে নারীর যে নীতি আছে, নারী উন্নয়ন নীতি, এই নীতিটিও 2011-12 করে, এখন আজকে 26 সাল চলছে, এটা যে আপডেট করতে হবে 10 সালের করা আপা, তো যে 10-12 থেকে, তো এখন এটি যে এসডিজির ফ্রেমওয়ার্কে হওয়া উচিত ছিল, এটা এখন এমডিজির ফ্রেমওয়ার্কে আছে। তো এখন মোটা দাগে যেটি আপনি আমাকে বলছিলেন, আমি দেখতে পাই পপুলেশন ম্যানেজমেন্ট, জনসংখ্যা নিয়ন্ত্রণ শব্দটা আমরা বলি না, জনসংখ্যা ব্যবস্থাপনা আমরা বলি, এবং সেই ব্যবস্থাপনা করতে গেলে জনসংখ্যার কতগুলো উপগোষ্ঠী আছে। যেরকম ধরেন আমাদের এখন ইয়থ যাদেরকে বলছি 15 থেকে 24, এটিকে ইয়াং পপুলেশন বলে ইংরেজিতে, বাংলায় আমরা তরুণ জনগোষ্ঠী। এটি দেখা যাচ্ছে যে প্রতি 5 জনের একজনই কিন্তু এই ক্যাটাগরিতে আছে। এখন যদি 15 থেকে 29কেও বিবেচনায় নেন, বা 18 থেকে 35কে বিবেচনায় নেন, সেটিও হতে পারে, কিন্তু সংখ্যাটা দেখতে পাচ্ছি প্রায় 1/3 মানুষ কিন্তু ইয়থ ক্যাটাগরিতে বিলং করছে। এখন এই মানুষদের যে চাহিদা, যে চাহিদাগুলোর মধ্যে কি কি সুরক্ষাহীনতা রয়েছে, আমি তার জন্য পর্যাপ্ত জব তৈরি করতে পারছি কিনা, এক, তাকে যে গুণগত শিক্ষা দেওয়া দরকার সেটি আমি দিতে পারছি কিনা। আমাদের দরকার ছিল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এবং নারীদেরকেও এই জায়গাতে যদি অন্তর্ভুক্ত করতে পারতাম ভালোভাবে, সেটি একটা, বা তাদেরকে এখন যেটা আমরা এন্টারপ্রেনারশিপের কথা বলছি, উদ্যোক্তা হওয়ার কথা বলছি, সেই জায়গাতে কিভাবে তাদেরকে আরো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে নিয়ে যাব, তার জন্য যে জায়গাটা দরকার। কিন্তু মূল জায়গাটা হচ্ছে, আমি একটা জায়গা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর জায়গা, কিন্তু বাকি জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে ব্রডার ডিসিপ্লিনে, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার অর্থনৈতিক ইকোনমিক জায়গা, এবং আরেকটি হচ্ছে সুশাসনের জায়গা। কাজে এই বাকি জায়গাগুলো যদি কাজ না করে, তাহলে কিন্তু আপনি এই সার্বিক পরিকল্পনা না হলে সেই ক্ষুদ্র অংশ দিয়ে কিছু হবে না। জি, অধ্যাপক খালিদা খানম, আমাদের সামাজিক ব্যবস্থায়, মানে ডক্টর মইনুল যেটা বললেন যে এখনো নারী পুরুষতান্ত্রিক সমাজের মধ্যেই আছে, সেখানে আরও কিছু বাধা আছে কিনা, যেমন যে
সন্তান নেয়ার ক্ষেত্রে নারী এখনো কতটুকু বাধা বা না করতে পারে, সেটা একটা বড় কারণ হতে পারে কিনা, পারিবারিকভাবে চাপের মুখে পড়ে কিনা। এবং একটা জায়গায় তো দেখা যায় যে এখনও ধরেন বিয়ে হওয়ার পরে 1 বছরের মধ্যে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ের কাছে সন্তান যাওয়াটা হচ্ছে তাদের একটা বড় আনন্দের জায়গা, কিন্তু পরিকল্পনা না করে আনন্দ, এই বাচ্চাটাকে সে বড় করতে পারবে কিনা, কতটুকু চাপ, সেই পরিকল্পনা নাই। এইগুলোকে কিভাবে প্রচারণার মধ্যে আনবেন আমরা? এটা একটা কঠিন ব্যাপার, কেন আমরা ফ্যামিলি প্ল্যানিং বলি আর যেটাই বলি, আমি যখন একটা মানুষকে সম্মান দিতে পারবো না, মানুষকে আমি সমান চোখে দেখতে পারবো না, তাকে আমি ছোট করে দেখব, আপনার আকাশের অর্ধেকটা অন্ধকার থাকবে, সেই পৃথিবীটা তো কোনোদিন, সেই আকাশটা কোনোদিন সাকসেসফুল হতে পারবে, অবশ্যই সেই আকাশটা কোনোদিন উজ্জ্বল হতে পারবে না। তা আমরা আমাদের সমাজের অর্ধেকটাকে আমরা মনে করছি তারা পাকঘরে থাকবে, তারা শুধু রান্না করবে, তার 18 বছর হওয়ার আগে আমি বিয়ে দিয়ে দিব, তার 20 বছর হওয়ার আগে আমি তাকে বাচ্চা হইতে বলবো। বাচ্চা আপনি যেটা বললেন আনন্দের জন্য, আনন্দে না, তাকে বলবে তুমি ফার্টাইল কিনা, তুমি যদি ফার্টাইল না হয় তোমাকে বাদ দিয়ে আমার ছেলের আরেকটা বিয়ে দিব। আরেকটা দিক দেখেন, ইটস নট দ্যাট প্লেজার। আমি এক জায়গায় সার্টিফিকেট দিতে গেছিলাম আমার প্রোগ্রাম সূর্যের হাসি যখন আমি করি, আমি বলেছি যে বিয়ের 1 বছরের মধ্যে যাদের সন্তান হয়নি আমি তাকে সার্টিফিকেট দিব। যতগুলো আসলো প্রত্যেকটা প্রেগনেন্ট, 8 মাস 9 মাস। তারপরে যখন আমি কনক্লুডিং বক্তৃতা দিচ্ছি, কান্দে মেয়েগুলো, আমি তোমরা কাঁদছো কেন? বলে আমরা তো আপনার মতো হইতে চাইছিলাম। আমার দিকে আঙ্গুল দিয়ে বলে ম্যাডাম আমরা আপনার মতো হইতে চাইছিলাম, আমাদের বিয়ে দিয়ে দিল আগে, আমাদের বাচ্চা পেটে এসে গেল আগে, আমরা আজকে কোথায় যেতে পারো, আমার স্কুলও তো আমি শেষ করতে পারিনি। তো আমার সমাজকে বদলাতে হবে, আমার সমাজকে নিয়ম করে বদলাতে হবে, আমার সমাজকে মানসিকতা পরিবর্তন করে বদলাতে হবে। সব থেকে ডিফিকাল্ট কাজ, মেয়ের ভ্যালু বাড়াতে হবে। মেয়ে আর আজকে যদি আমার মা আমাকে 16 বছরে বিয়ে দিত, আজকে এখানে বসে আমি কথা বলতে পারতাম? নো। আমার বাবা মাকে পড়িয়েছে, মা আমাদেরকে পড়িয়েছে, আজকে আমি এখানে বসে আছি। আমি চাই আমার বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে এখানে আসুক, এই অবস্থায় আসুক। তাহলে কি হবে? বাবা মার মোটিভেশন চেঞ্জ করতে, বাবা মনে করে বিদায় দিয়ে দিলে বেঁচে যাই। আমি সরকার সিকিউরিটি দিতে পারে না, মেয়েকে ধরে ধরে রেপ করে দিচ্ছে, মেরে ফেলছে, যন্ত্রণা করছে। ভায়োলেন্স কত বেশি আমাদের, পার্টনার ভায়োলেন্স তো এখন আরো বেড়ে গেল। সেটা তো আসেই না, বাইরে খুব একটা আসেও না পার্টনার ভায়োলেন্স। আপনি বিয়ে দিচ্ছেন একজনের সঙ্গে, সন্তান হইলো, ও পিটা দিচ্ছে আপনাকে। তো এই সমাজে আপনি অর্ধেকটাকে যদি আগিয়ে না দেন, আপনার কোনো প্রজেক্ট সাকসেসফুল হবে না, কিচ্ছু সাকসেসফুল হবে না। ফ্যামিলি প্ল্যানিং বলেন, ফ্যামিলি প্ল্যান তো একটা ইন্টারভেনশন, কিন্তু মাতৃমৃত্যু কমায় এই মানুষটা খেয়াল করে না। তারা মনে করে বড়ি আর ইঞ্জেক্টর নেই, এটা তা না। দিস ইজ অ্যান ইন্টারভেনশন যেটা মাতৃমৃত্যুকে 39% কমিয়ে নিয়ে আসবে। তো এই তথ্যগুলো তো আমাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, ফ্যামিলিকে মোটিভেট করতে হবে, মেয়েকে স্ট্রং করতে হবে, মেয়েকে স্কুলে ম্যান্ডেটারি তুমি ম্যাট্রিক পড়াবার আগে, এসএসসি করার আগে তুমি বিয়ে দিতে পারবে না, এরকম একটা বারণটাকে আরও স্ট্রং করতে হবে। আমাদের যে বারণটা দুর্বল হয়ে গেছিলো, একটা ক্লজ দিয়ে এটাকে আমরা দুর্বল করে ফেললাম যে না বিশেষ কারণে করতে পারবো, আরে বিশেষ কারণে তুমি 10 বছরে বিয়ে দিয়ে দিবা। এইসব গ্যাপস যখন যেন না থাকে, না হলে দেশ কোথাও যাবে না। আমি ওই যে কামলা শুধু পাঠাবো, পুরুষ কামলা, তারপরে ডেড বডি ফিরে আসবে। মেয়েদের কামলা পাঠাবেন, ডেড বডি ফিরে আসবে, যৌন যন্ত্রণা করবেন, এইটা করবেন ওটা করবেন। আমরা তো আমি তো নারী সংস্কার কমিশনেও ছিলাম, আমি নারীর স্বাস্থ্য নিয়ে ওখানে যেগুলো লিখেছি, ওগুলো যদি ইমপ্লিমেন্টেড হয় তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আপনি যেসবের কথা বলছেন যে এই যে নারী নীতি, এগুলো আমরা মেনশন করেছি যে দিস নিডস টু বি রিভাইজড। এগুলো রিভিশন করে আজকের প্রেক্ষিতে, আজকের ডাটার উপরে বেস করে আপনারা এটাকে করেন, কোনো কিছু আগাচ্ছে না। তো আমরা যদি ইফ উই ডোন্ট মিন বিজনেস, আমি মানুষের দক্ষতা আনবো, দক্ষতা মানে কামলা পাঠানো নয়, আমার দেশের জন্য দক্ষতা বাড়ানো, তার শিক্ষা, তার এডুকেশন, তার কাজ করার ক্ষমতা, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা, তার কী ইচ্ছা, কি হতে চায়, এই জিনিসগুলোকে যদি আমি যথেষ্ট পরিমাণে ভ্যালু না দেই, এবং আমি অনেক কিছু প্ল্যান করতে পারছি, কেন আমি আমার দেশের অর্ধেক মানুষের জন্য আমি প্ল্যান করবো না, তার জন্য আলাদা প্ল্যান থাকবে? আমি তো মনে করি এটা পাপ, এটা অন্যায়। অবশ্যই। সুতরাং সুন্দরভাবে যদি আমরা পরিকল্পনা করি, সবাইকে ইনভলভ করে, তাহলেই দেশ এগিয়ে যেতে পারবে এবং নারী পুরুষ উভয়কে
সমান করে আমরা এগিয়ে যেতে পারবো। জি। ওই 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 যে যে আমার যে রিসোর্সটা আছে, রিসোর্সটাকে আমি সম্পূর্ণভাবে ব্যবহার করে, নষ্ট না করে আমি এগিয়ে যেতে পারবো, দেশটা এগিয়ে যাবে জি, অনেকখানি। অধ্যাপক মাইনুল কাছে আমি একটু বিরতি নিয়ে আসবো, যাওয়ার আগে একটু সূত্র ধরিয়ে রাখি যে দেখেন আমাদের দেশে যে উৎপাদন, খাদ্যশস্য উৎপাদন, সেটি 4 গুণ বেড়েছে, 72-73 থেকে এখন পর্যন্ত 4 গুণ বেড়েছে। এখনও পণ্য আমদানি করতে হয়, তার মানে মানুষের কারণেই এই ব্যাপক পণ্য আমদানি করতে হয়। মোটা চালের ভাত এখন কিনতে হচ্ছে 48 থেকে 60 টাকা দরে। চিন্তা করেন, মানে কটা মানুষের এরকম আসলে দুই বেলা খেয়ে বাঁচার মতো অবস্থা আছে, সেগুলো চিন্তা করা হচ্ছে কিনা আমি জানি না। পরিকল্পনার কোথায় ঘাটতি, কোথায় সমস্যা, সরকার কেন এটা নিয়ে এত বেশি মানে আগ্রহী ছিল না, এবার হবে কিনা সেটাও আমি জানি না। আলোচনায় আসবে, একটা বিরতি নিয়ে আসে। খাদ্যে যে চাপ তৈরি হচ্ছে, মানে একটু এদিক সেদিক হলে খাবার নিয়ে টানটানি, তারপরে খাবারের দাম বেড়ে যাওয়া, চাল আমদানি না হলে দাম বেড়ে যাওয়া, এই চাপকু তো এই জনসংখ্যার চাপের কারণেই হচ্ছে। এটাও কি আমরা ভাবছি না? আমাদের তো সম্পদ মানে জমি বাড়ছে না। না না, যেটা আপনি একদম শুরুর দিকে বলছিলাম যে দেখেন আমাদের দেশের আয়তনটা কিন্তু খুব ছোট, পৃথিবীর 94তম আয়তনের বিচারে যদি ভাবেন, কিন্তু জনসংখ্যার আকারে চিন্তা করলে দেখা যায় এটা অষ্টম জনগণ। এবং এরকম একটা দেশে এরকম জনঘনবসতিপূর্ণ এলাকা পৃথিবীতে খুব রেয়ার, এক্সেপ্ট সিঙ্গাপুর ন্যাশনাল, যেগুলো সিটি স্টেট, এগুলোর কথা বাদ দিলে। এখন এই বাস্তবতায় দেখেন এই মানুষগুলোর ক্ষেত্রে, যেমন জনসংখ্যা উন্নয়নের ক্ষেত্রে ম্যালথাসের থিওরি ছিল যে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা উৎপাদনের এই জায়গায়, তো সেটি দেখা গেল পরবর্তীতে ভুল প্রমাণিত হলো যে না, প্রযুক্তি যখন চলে আসলো তখন এটা আমাদের কিন্তু এই এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা গবেষণা করেছেন তাদের কিন্তু বড় ধরনের অবদান আছে, এবং এই অবদানকে আমাদের স্বীকৃতি দিতে হবে, তা না হলে এই মানুষগুলোকে কিভাবে সার্ভাইভ করলো। কিন্তু প্রশ্ন হলো যেটি আমরা বলি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু দিন শেষে আমরা দেখি বিদেশ থেকে বিভিন্ন জিনিস আমদানি করতে হচ্ছে। তাহলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে কোন কোন পণ্যে আমরা স্বয়ংপূর্ণ, সেই জায়গাগুলো মনে হয় স্পষ্ট একটা তো মনে হয় না। তো এখন ওই বাস্তবতার যদি তাকান, তাহলে প্রতি বছর তো শ্রমবাজারে মানুষ আসতেছে এবং জনসংখ্যায় যুক্ত হচ্ছে, কারণ কি আমরা জন্ম, মৃত্যু এবং স্থানান্তর, এই তিনটাকে বলি জনমিতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে এবং মাইনাস করলে এবং স্থানান্তর চলে গেলে যেটা থাকে এর অ্যারাউন্ড দেখতে পাচ্ছি যে 20 লক্ষের মতো মানুষ আসতেছে। তাহলে এখন এই মানুষগুলোর তো চাহিদা রয়েছে, এবং বিদ্যমান যে মানুষগুলো আছে তাদের চাহিদা, এর মধ্যে আবার দেখেন প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, প্রতি 10 জনে একজন এখন 60-এর ঊর্ধ্বে আছে, এবং 2027-28 দিকে আমরা প্রবীণ সমাজের দিকে ধাবিত হয়ে যাব, কারণ 7%-এর উপরে হয়ে যাবে 65-র ঊর্ধ্বে, এবং 2047-এর মধ্যে আমাদের জাপানের মতো অবস্থা হবে, এবং জাপান অর্থনৈতিকভাবে উন্নত হয়ে কিন্তু প্রবীণ, আর আমরা কিন্তু আরও আগেই দ্রুত হব। যদিও এখন আমরা বলছি 56% মতো মানুষ হচ্ছে 30 বছরের নিচে, কিন্তু এই সময় দরকার হচ্ছে এই যে চাহিদা, নিডসগুলো ফুলফিল করা, তাদেরকে কোয়ালিটি হিউম্যান রিসোর্স হিসেবে তৈরি করা। আপনি যে খাদ্যের কথা বললেন, এটি তো একটি কম্পোনেন্ট। খাদ্যের পাশাপাশি তার বাসস্থানের ব্যাপার রয়েছে, তার চিকিৎসা চাহিদার ব্যাপার রয়েছে, এবং এর মধ্যে এক ধরনের মহাপ্রবণতা আমাদের মধ্যে চলছে। কি মহাপ্রবণতা? আমি দেখতে পাচ্ছি প্রযুক্তির পরিবর্তন, একদিকে জলবায়ুর পরিবর্তন, একদিকে নগরায়ন, আরেকদিকে হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ, ইয়াং থেকে ওল্ডার পপুলেশনের এই পরিবর্তনগুলো আমি দেখতে পাচ্ছি। আমি জনমিতিক জায়গা থেকে বলছি, একটা মেগা ট্রেন্ডস, এটি আমার পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গায় প্রভাব বিস্তার করবে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই মানুষগুলোর চাহিদা ফুলফিল করবো কিভাবে? যে মানুষ শহর থেকে, এখন দেখা যাচ্ছে গ্রাম থেকে মানুষ শহরমুখী হচ্ছে, এবং আপনি জানেন যে বাংলাদেশে মানে যদি নগরায়নের হার, যদি লেটেস্ট যে ইউএন যে প্রেডিকশন করা হয়েছে, প্রায় এটা কিন্তু অনেক 53% কাছাকাছি চলে গেছে, যেটা আমরা সেন্সাসে যদিও আমরা বলি কম, ডেফিনেশনটা কি তার উপর নির্ভর করে। ঢাকা সিটিতেই প্রায় বলছে 3,70,00,000-এর কাছাকাছি মানুষের মতো চলে আসছে, যেটা বৃহত্তর ঢাকা আর কি। এখন ওই জায়গাতে মনে করেন এই মানুষগুলোর মৌলিক চাহিদা পূরণের জন্য কি আমরা তৈরি আছি কিনা? আমরা 2030 সাল এসডিজি অর্জনের কথা বলছি, টেকসই উন্নয়নের কথা বলছি, 2040-50 বা তারও সামনের দিকে লক্ষ্য রেখে যদি ভাবি এই শহরটা কেমন হবে, আমার এই বিভাগটা কেমন হবে, আমার বাংলাদেশটা কিভাবে হবে, সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এখনও পরিকল্পনার যথেষ্ট ঘাটতি আছে। এবং বিশেষ করে আমি বলবো যে যে জনমিতিক জায়গা থেকে যে ডেন্সিটিকে বিবেচনায় নিয়ে যে কর্মকৌশলগুলো নেওয়া, এখানে একটা বড় ধরনের গ্যাপ রয়েছে। আমাদের দরকার হচ্ছে রিডিস্ট্রিবিউশন, পুনর্বন্টন। আমরা কিন্তু ঢাকার বাইরেও অন্য কোনো শহরকে চিন্তা করছি কিনা, দ্বিতীয় সিটি ভাবছি কিনা, সেগুলো ভাবতে হবে, কারণ মাইগ্রেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, এটা ঘটবেই। এবং আপনি মানে মাইগ্রেশন নীতিমালার ব্যাপার আছে, এগুলো এখন আমরা তৈরি করিনি। তো এগুলো হচ্ছে জনসংখ্যার নীতি যখন আমরা তৈরি করি বা উন্নয়নকে যখন চিন্তা করি, উন্নয়নের কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনার জনসংখ্যাকে রাখতে হবে, এবং তারপর তার
এই কেন্দ্রবিন্দুতে রেখে এই বন্টন ডিস্ট্রিবিউশনগুলো বা পরিকল্পনা, এই যে বাজেট যখন নেওয়া হয়, তো বাজেটের মধ্যে আপনার জনসংখ্যার প্রপোর্শনটাকে দেখা হয়েছে। এই যে ধরেন ওল্ডার পপুলেশন, কত শতাংশ প্রতি বছর কি পরিমাণ ওল্ডার মানুষ এখানে যুক্ত হচ্ছে, সে তুলনায় আমি যে বাজেটটা বাড়ালাম, এই যে 50 টাকা করে বৃদ্ধি করলাম ধরেন, এই টাকাটা তার জন্য কতটুকু মানে হচ্ছে সেটি নিয়ে হয়তো ভিন্ন প্রশ্ন, তার উপর একটা স্বীকৃতি। কিন্তু এটি হওয়া উচিত পরিমাণের উপর ভিত্তি করে, অর্থাৎ কোয়ান্টিটির জায়গাটা চিন্তা করতে হবে। এবং পাশাপাশি জনসংখ্যার দুটো জিনিস, কিন্তু একটা হচ্ছে পরিমাণগত জায়গা, আরেকটা হচ্ছে গুণগত জায়গা। এবং এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের মানে কৌশলগুলো নেওয়ার ক্ষেত্রে ভাবনায় নিয়ে কাজ করতে হবে। শুধু একপাক্ষিক জায়গায় গেলে আমাদের হবে না। এখন আমি যে জায়গাটায় আমি মানে সবচেয়ে বেশি চিন্তিত আছি, আমার যে শ্রম জনশক্তি এখন আছে, এইটা তো এখন একটা ইয়াং ফোর্স আমাদের বাংলাদেশে। আমরা বলছি যে অত্যন্ত একটা চমৎকার এনভায়রনমেন্ট, বলতে আমি বলছি সংখ্যার বিচারে, কিন্তু এরা অ্যাসেট হবে কখন? যখন আমি এদেরকে ব্যবহার করতে পারবো, সদ্ব্যবহার করতে পারবো। এবং মার্কেটে যেটা বিরতিতে আলোচনা করছিলাম, আমাদের এই শ্রমবাজারে বড় ধরনের স্কিল মিসম্যাচ রয়ে গেছে, এবং এই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে আমরা সঠিক যতটুকু পাওয়া আমাদের দরকার ছিল সেটি হয়তো আমরা পাচ্ছি না। এবং সেই জায়গাতে আমার মনে হয় সরকারকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা নিতে হবে। পাশাপাশি বেসরকারি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, তাদেরও প্রায়োরিটি অগ্রাধিকার করতে হবে। আপনি জানেন যে এই জনসংখ্যা উন্নয়ন সংক্রান্ত বৈদেশিক সাহায্যও কমে আসছে, এবং ওই জায়গাতে স্থানীয় বিনিয়োগটাও করতে হবে, এবং নতুন আমাদের অংশীদারিত্বমূলক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে বিবেচনায় আনতে হবে। আমি সহজ কথায় যেটা বলি, বাংলাদেশের যত পরিকল্পনাই হোক, তার কেন্দ্রবিন্দুতে জনসংখ্যাকে রেখে যদি পরিকল্পনা না করা হয়, তাহলে আমরা তার সঠিক আউটকামটা যথাযথভাবে পাবো না। জি, অধ্যাপক খালিদা খানম, ওই যে অধ্যাপক মইনুল যেটা বললেন, এই যে বয়স্ক জনগোষ্ঠী, যেটি আমরা 27-এর মধ্যে কোথায় যাবো আমরা জানি না, 7% প্লাস হয়ে যাবে। এখন আমরা বয়স্ক হিসাবে 65 প্লাস, মানে এবং মৃত্যুহারও 72-এর উপরে চলে গেছে। গড় জন্ম মৃত্যুহার যেটা করা হয় আর কি। কোনো পরিকল্পনা আপনি কি দেখেন তাদেরকে নিয়ে? কোনো পরিকল্পনা আছে বয়স্ক মানুষদেরকে নিয়ে? তাদেরকে নিয়ে খুব কম আলোচনা হয়। কিছু নীতিমালা করা হয়েছে, কিন্তু সেগুলোর ইমপ্লিমেন্টেশন না। আমি এটা রিভিউ করেছি, এবং আমি যদিও রিপ্রোডাক্টিভ হেলথের মানুষ, কিন্তু এখন আমাকে অনেক সময় দিতে হচ্ছে প্রবীণদের নিয়ে, প্রবীণ নারীদের নিয়ে। আমরা কি দেখছি? আমরা এনসিডির কথা বলি, নন কমিউনিকেবল ডিজিজ, এই ডায়াবেটিস, তারপরে হার্টের কন্ডিশন, তারপরে লাংসের কন্ডিশন, ব্রেইনের কন্ডিশন, ডিমেনশিয়া, আলজাইমার। প্রতি 3 জনের মধ্যে 2 জন নারী। এনসিডি প্রতি 3 জন ভুগছের মধ্যে 2 জন নারী। আপনি এই যে জেন্ডারের কথা আমরা বলি, আমরা এতক্ষণ কিন্তু নারীর কথাই বলে এসেছি। আজকে যখন আবার আপনি এই প্রবীণদের মধ্যে নারীর অবস্থা দেখবেন, তাদের অবস্থানের সঙ্গে তাদের অবস্থাটাকে যখন ম্যাচ করবেন, আমরা কয়দিন আগে প্রবীণ নির্যাতন দিবস আমরা পালন করলাম। সেখানে যদি আপনি দেখেন যে এদের যে ভোগান্তি, তার কোনো শেষ নেই। তারা তো কোনো সম্পত্তি হাতে পায় না, তারা টাকা পয়সা হাতে পায় না, তারা নিজেদের ডিসিশন নিতে পারে না। আমরা যারা প্রবীণ সম্বন্ধে আরেকটু সচেতন, আমরা চেষ্টা করছি এটাকে পলিসিতে নিয়ে আসা, এটা সম্বন্ধে অ্যাওয়ারনেস বিল্ড করা, এটা সম্বন্ধে কথা বলা। এখানে কেয়ার গিভার তৈরি করার যে প্ল্যান আছে, সেটা আমাদের এনজিও এনএচএসডিপি, যেটা না এনএচএসডিপি না, যেটাকে আমরা এনএসডিএ যেটা বলছি, প্রাইম মিনিস্টারের অধীনস্থ, যেখান থেকে বিভিন্ন স্কিল ডেভেলপ করা হয়, ওখানে কেয়ার গিভার ট্রেনিং ওনারা দেয়। তো এগুলো নিয়েও আমরা এগিয়ে যেতে চাচ্ছি, এবং এগুলো আমরা সরকারকে বলতে চাচ্ছি যে এগুলোর জন্য রিসোর্স বেশি দেওয়া, এগুলোর জন্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি বাড়ানো, এখানে মানুষের সুযোগ সুবিধা বাড়ানো, এবং আমাদের যে সমাজ যেটা সোশ্যাল ওয়েলফেয়ার যে ডাইরেক্টরেট আছে, সেখানে ওই যে 650, 350, ওটা দিয়ে তো কিছু হয় না। ঠিক আছে, ওটা একটা করা যে আমরা তোমাদের কথা চিন্তা করছি, কিন্তু তার তো কোনো লাভ হয় না। তো এই ব্যাপারে যখন আমরা কথা বলি, অনেক রকমের ইস্যু আছে। প্যারেন্টদের একটা করা হয়েছে, গাইডলাইন করা হয়েছে যে সন্তানরা প্যারেন্টদেরকে কিভাবে দেখবে, যদি না হয় তার কি শাস্তি হবে, কিন্তু ওটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। আমাদের কিছু কিছু নীতিমালা আছে, কিছু কিছু গাইডলাইন আছে, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশন রাখতে হবে। আমি যে জিনিসটা বিশ্বাস করি যে আমাদের সিস্টেম স্ট্রেংথেনিং হবে। আপনি আজকে সরকারের অপারেশন প্ল্যান দেখেন, হেলথ বলেন, আপনি যে কোনো জায়গায় যান, সুন্দর সুন্দর কাগজ তৈরি করা আছে, এক্সেলেন্ট বলা আছে আমি কি কাজ করব, কেমন করে কাজ করব, আমার টার্গেট পপুলেশন কি, আমার আউটকাম কি, প্রথম বছরে কি করব, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে আমার রিসোর্সেস বিউটিফুলি লেখা আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন নাই। এখন এটা কে দেখবে? আমি দেখব? আপনি দেখবেন?
এটা যে ডিপার্টমেন্টের জন্য ফুললি রেসপন্সিবল সেই ব্যক্তির রেসপন্সিবিলিটি। সরকার যাদেরকে মনিটর করছেন তাকে মনিটর করে বলবেন যে তুমি কেন কাজ করছো না, তুমি কেন তোমার অ্যাচিভমেন্টগুলো করছো না। তো এটাকে আমরা সিস্টেম স্ট্রেংথেনিং বলি। আপনি ফ্ল যেখানে দেখছেন আপনি সেখানে ব্যবস্থা করেন, শাস্তি দেন। আপনি আমেরিকাতে গাড়ি চালান 60 মাইল বেগে চলার কথা, আপনি 70 মাইল বেগে 3 মিনিটের মধ্যে আপনার হাতে চলে আসবে যে তুমি এক্সিড করেছো, তোমার এখানে ফাইন করতে হবে, তুমি 3 দিনের মধ্যে ফাইন না দিলে তোমার ড্রাইভিং লাইসেন্স থেকে নম্বর কাটা হবে। দিস ইজ ইমপ্লিমেন্টেশন, দিস ইজ সিস্টেম স্ট্রেংথেনিং। আমাদের তো এরকম কোনো ব্যবস্থা না, আমি যা খুশি তাই করছি। তো দেশকে নিয়ে আমরা কথা বলছি, আপনি কথা বললাম একটু পরে বাড়ি চলে যাব, কিছু হবে না। দেশের যারা কর্ণধার তাদেরকে রেসপন্সিবল হতে হবে। আমরা অ্যাজ এ এক্সপার্ট আমরা কিন্তু রেসপন্সিবল, আমরা কিন্তু সময় দিচ্ছি, আমরা পড়াশোনা করে আসছি, আমরা কথা বলছি, কিন্তু আমাদেরকে কেউ কনসালটেশনে নেয় না, জিজ্ঞেস করে না যে তোমরা আসো আমাদেরকে কিছু বলো। কেন ডাকবেন না কেন? ওয়াই নট? মানে আপনি জনস হপকিন্সের মতো জায়গায় এমিরিটাস অধ্যাপক, সেখানে কাজ করেছেন, এখনো পড়াচ্ছেন। আপনাকে যদি আমরা ইউটিলাইজ না করি বা অধ্যাপক মাইনুলকে আমরা যদি কালচারটাকে তো আমাকে আনতে হবে। কাকে আমাকে নিয়ে বসাবে ওখানে? এই কালচারটা আপনি লেখাপড়া জেনেছেন ভাইয়া, এখানে প্রফেসর মাইনুল আছেন, আরো অনেক এক্সপার্টস আছে। আপনি কোনো এক সময় বছরে একবার ডাকেন যে আপনাদের কি মতামত। হ্যাঁ, আমি যখন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর জেনারেল ছিলাম, ওখানে একটা ইউথ পার্লামেন্ট ছিল এবং এটা আইপিপি এর ফান্ড করলো। ইউথরা এখানে তার নিজের পলিসি তৈরি করছে, তার ইমপ্লিমেন্টেশন করছে, তার স্ট্র্যাটেজি করছে, তারা ইমপ্লিমেন্টেশন করছে, তারা ওদের ভয়েস নিয়ে আসছে গ্রাসরুটস থেকে, এনে আবার ওটাকে ফিডব্যাক দিচ্ছে। এই যে হোল সিস্টেম অফ পার্লামেন্টারি সিস্টেম, এটা আমাদের আরো বেশি থাকতে হবে, যাতে জনগণের কথা আপনি শুনতে পারেন এবং সেই অনুযায়ী কাজটা করা। কোথায় কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, এইটা না করা পর্যন্ত আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন। একদম পরিষ্কার। অধ্যাপক খালিদা হানুম, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ। আজকের দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হচ্ছে যে এই যে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেটা যেন বাস্তবায়ন হয় সেটা আমরা আশা করতে চাই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শেষ করছি আজকের প্রযুক্তি বাংলাদেশ। ডিবিসির সঙ্গে থাকবেন।